আর এইটুকু তো আমি চ্যালেঞ্জ করে বলছি, যা করাবো তার বাইরে কিছু আসবে না। যারা অ্যাডভেঞ্চার একাডেমি থেকে মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পড়ে তারা ভৌত বিজ্ঞানকে কোনোদিন ভয় পায় না। প্রশ্নটা যখন দেখবি, উমা এটা তো দাদা সেই সেটের প্রশ্ন, আরে তো মনেই হচ্ছে না পরীক্ষা দিচ্ছি, সব মনে হচ্ছে যেন ভিডিও দেখে সব কথাগুলো মনে পড়ছে, এমনি একটা সিচুয়েশন হবে। ফার্স্ট সামেটিভ পরীক্ষা কাঁপিয়ে দেওয়ার পর আমি তোদের প্রত্যেককে মাধ্যমিক 2027 সেকেন্ড সামেটিভের ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য একটু একটু করে তৈরি করেছি। যারা ব্যাচে পড়তো তারা ডিটেল ক্লাস করেছে, যারা ইউটিউব থেকে পড়তো তারা ওয়ান শট করেছে, কুইক রিক্যাপ করেছে, চ্যাপ্টার ধরে ধরে অ্যানালিসিস করেছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করেছে, আরো কত কি। কিন্তু শুধুমাত্র এগুলো করলে, শুধুমাত্র বই পড়লে বা শুধুমাত্রই প্র্যাকটিস করলে পরীক্ষাতে কিন্তু ভালো নাম্বার হয় না। তোর দরকার একদম প্রপার এক্সাম লেভেল, এক্সাম প্যাটার্নের কোয়েশ্চেন ধরে ধরে প্র্যাকটিস। এই কোয়েশ্চেন লিক সেটগুলোর মধ্যে আমরা একদম এক্সাক্ট তোর পরীক্ষার সেকেন্ড সামেটিভে যেমনি 40 নম্বরের প্রশ্ন আসবে, যেমনি প্যাটার্নে আসবে ওইভাবেই করাবো। ঠিক একই একটা বিষয় আমরা ফার্স্ট সামেটিভের সময়ও করেছিলাম, আর তার পরিণাম তুই দেখতে পেয়েছিলি। সেকেন্ড সামেটিভের সময়ও শুরু করেছি, অন্তত 10টা করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তারপরে কি হবে সেটা রেজাল্টের পরে বুঝে নিবি। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমার শরীরটা একটু খারাপ, কিন্তু শরীর খারাপ নিয়ে পড়ে থাকলে হবে না, তোদের সামনেই পরীক্ষা। চল দেখি, শুরু করা যাক। প্রথম প্রশ্ন, তোরা প্রত্যেকেই দেখেছিস এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা বারবার আমাদের ক্লাসের মধ্যে করিয়েছি। বলেছে কোন সম্পর্কটি সঠিক নয়। এই নয় জাতীয় প্রশ্নগুলো খুব ভালো করে পড়বি। হ্যাঁ দেখ, তোরা প্রত্যেকেই জানিস যে এটা জুলের সূত্রে সমীকরণ দিয়ে দিয়েছে, যেখানে আবার বলে দিয়েছে জে এর ভ্যালুটাকে 1 ধরতে। তাহলে আমরা প্রথমেই লিখবো যে জুলের সূত্রটা কি। দাদা H = I² RT / J হবে। এই বললাম একদম। দাদা জেটাকে তো 1 ধরতে বলেছে, তাহলে শুধুমাত্র I² RT বসিয়ে দিই। এই বললাম একদম। দেখ তো প্রথমেই এইটাই কোনো অপশনের মধ্যে দেওয়া আছে কিনা, নিশ্চয়ই দেখতে পাচ্ছিস H = I² RT। তার মানে এইটা কিন্তু পারফেক্ট আছে। তোকে বলেছে কোনটা সঠিক নয়, তার মানে তুই এখানে 3খানা পারফেক্ট পাবি, 1খানা ভুল পাবি। আচ্ছা তোদেরকে আমি দেখবি আরো শিখিয়েছি, এতদিন ধরে প্রচুর চলতরিতের প্রচুর জিনিসপত্র প্র্যাকটিস করিয়ে দিয়েছি। দেখ ভালো করে, আমি তোদেরকে শিখিয়েছিলাম যদি তুই এইটাকে এরকম ভাবে লিখিস IR ইনটু IT, মানে আইটাকে দুটো পার্টে ব্রেক করে নিলাম, I গুণ I করে নিলাম। আচ্ছা এই যে IR আছে, মনে পড়ছে ভেরি ইম্পর্টেন্ট রিলেশন V = IR। কার সূত্র নিচে কমেন্ট কর দেখি। তাহলে এই IR এর জায়গার মধ্যে আমি নিশ্চয়ই V বসিয়ে দিতে পারি, তাহলে VIT হয়ে গেল। এটাও একটা সম্পর্ক হতে পারে। দেখ তো কোথাও VIT লেখা আছে, এই তো VIT লেখা আছে, তার মানে এটাও সত্যি। আচ্ছা তুই চিন্তা করে দেখ তো, আমি তোদেরকে কি এই রকম ভাবে কিছু শিখিয়েছিলাম? H = এখানে I² আছে, আমি RT-টা যেমন আছে লিখলাম, ওপরে একটা R গুণ করলাম, নিচে একটা R গুণ করলাম। দাদা ওপর নিচে একই জিনিস গুণ করলে ওভারঅল সমীকরণটা একই থাকে, আমরা অঙ্কে শিখেছি। আমি বললাম একদম। আচ্ছা যখনই আমি ওপর নিচে R গুণ করলাম কি হলো বলো তো, ওপরে হয়ে গেল I² R²T, নিচে হয়ে গেল R। দাদা I² R² কোথাও গিয়ে V² না, কারণ দেখো V এর স্কোয়ার করলেই তো I² R² হয়ে যাচ্ছে। তাহলে ওপরে V² × T আর নিচে চলে এলো R। তাহলে এই হয়ে গেল H এর আরো একটা সমীকরণ। দেখ তো কোথাও রয়েছে V² × T / R? এই তো আমি দেখতে পাচ্ছি V² × T / R। তার মানে এই যে 3খানা সমীকরণ আছে, এই 3টে সমীকরণই সত্য। তাহলে কোনটা সঠিক নয়? অপশন নাম্বার এ, যেটা আমাদের বেরোলো না, V² RT। আরে I² RT আছে, তাহলে আবার V² RT কি করে হয় ভাই? তাহলে এটাই কিন্তু মিথ্যা। এই যে লাস্টে একটা ছোট্ট কথা বললাম, এইটা দিয়ে কিন্তু তুই পরীক্ষায় এই এত কিছু না করেও ওইটাকে ডিরেক্ট অ্যান্সার করতে পারবি, আর এগুলো তোদের পরীক্ষাতে ডিরেক্ট ছেপে যাবে। ঠিক আছে চলো, একটি হিটারের গায়ে লেখা আছে 220 ভোল্ট 1 কিলোওয়াট, হিটারটির রোধ ওহম এককে নির্ণয় করো। দেখবি তোদেরকে আমি বারবার করে শিখিয়েছি যে কি করে এই ধরনের জিনিসপত্র দিয়ে রোধ বার করতে হয়। আমি তোদেরকে ক্ষমতার 3টে ইকুয়েশন শিখিয়েছিলাম, P = VI, P = V²/R, P = I² × R। এবার তুই আমাকে বল এখানে কোন ইকুয়েশনটা কাজে লাগবে। দাদা V আছে, দাদা P আছে, দাদা R বের করতে বলেছে, তার মানে V আছে, P আছে, R আছে। 3টে কোথায় দেখতে পাচ্ছিস? এই তো দাদা V আছে, P আছে, R আছে, তার মানে এই সমীকরণটা কাজে লাগবে, তাই তো? আমি বললাম একদম। তাহলে এখানটা সিম্পল ভাবে সমীকরণটা বসা।
আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। দাদা উল্টে নিলে কেন? কারণ রোজ জিজ্ঞাসা করেছে। তাহলে ভি স্কোয়ারের জায়গার মধ্যে এই যে ভি দিয়ে দিয়েছে 220, সেটাকে দুবার লিখে, দাদা দুবার কেন? আরে স্কোয়ার আছে তোরে ভাই। আর নিচে পি, আচ্ছা 1 কিলোওয়াট মানে কত ওয়াট? 1000 ওয়াট। তাহলে আমি নিচে লিখে দেবো 1000, গল্প শেষ। তাহলে এইবার আমি দেখতে পাচ্ছি শূন্য শূন্য কাটলো, নিচেও দুটো শূন্য কাটলো, 22 484 ডিভাইডেড বাই 10 হয়ে যাচ্ছে। তাহলে 48.4 আসছে। 48.4, অপশন নাম্বার এ ইজ ইউর কারেক্ট অপশন। আশা করতে পারি একদম পরিষ্কার। নেক্সট প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের একক বহুবার করিয়েছি। তাপের ওয়ান শট মনে রাখবি, এই যে প্রত্যেকটা করাচ্ছি চলতড়িতের ওয়ান শট চ্যানেলের প্লেলিস্ট সেকশন থেকে ওয়ান শট ফোল্ডারের মধ্যে পেয়ে যাবে। ওর মধ্যে সব চ্যাপ্টারে দেখবে ধরে ধরে সব ওয়ান শট যেগুলো করিয়েছি সব দেওয়া আছে। ঠিক আছে, চলতড়িতের একটা অঙ্কের ক্লাস, সব ধরনের অঙ্ক মিলিয়ে একটা ক্লাস আমি ইউটিউবের মধ্যে দিয়েছিলাম। ওখানে বেসিক লেভেলের সব অঙ্ক কভার করে দেওয়া ছিল, যেটা করলে তুমি অঙ্ক করা শিখে যাবে। আর যারা ব্যাচের মধ্যে পড়ছিস, যারা এখন ধামাকা ব্যাচটা নিয়েছিস, তারাও যে ফাউন্ডেশন ব্যাচের অ্যাক্সেসটা পেয়ে গেছিস, বা যারা ফাউন্ডেশন ব্যাচে পড়ছিলি তারা প্রত্যেকেই জানিস কিছুদিন আগে একটা হায়ার লেভেল চলতড়িতের অঙ্কের ক্লাস করিয়েছি। যারা ইউটিউবে আছিস ওই ক্লাসটা দেখে না, অঙ্ক করা শিখে যাবি। যারা ইউটিউবে পড়ছিস ব্যাচেও পড়ছিস, ওই দুটো ক্লাসই দেখবি, বেসিক টু অ্যাডভান্স সব ধরনের অঙ্ক শিখে যাবি। চল এইবার একটুখানি মন দিয়ে শোন। তাপ পরিবাহিতাঙ্কের একক, দেখ এগুলো এখন তোদের কাছে বাচ্চাদের জিনিস হয়ে গেছে। তাপের যে ওয়ান শটটা দিয়েছিলাম সেখানেও পুরো একদম ডিটেলে বুঝিয়ে দিয়েছিলাম যে আমরা যদি দেখি কিউ ইকুয়াল টু কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি আছে। এবার তুই চিন্তা কর, আমাদের তো কে এর ভ্যালুটা বার করতে দিয়েছে, তাহলে কে দিয়ে ইকুয়েশনটাকে লিখলে হয় কিউ ইন্টু ডি, নিচে চলে যাবে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি, হয়ে গেল। আচ্ছা তুই আমাকে বল, এটার একক বার করতে দিয়েছে তো। কিউ মানে তো তাপ, তাপের এসআই একক জুল। এটা হচ্ছে বেদ, বেদ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে মিটার, নিচে ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার, উষ্ণতার পার্থক্য কেলভিন, সময় সেকেন্ড। আচ্ছা এখানে তো ওয়াটে অ্যান্সার চেয়েছে, আরে ভাই জুল পার সেকেন্ড মানেই তো ওয়াট হয়ে যায় রে। মিটার দিয়ে একটা মিটার কাটলে মিটার ইনভার্স, কেলভিন ওপরে গেলে কেলভিন ইনভার্স। আশা করতে পারি পরিষ্কার, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স আমি অপশন নাম্বার এ তেই দেখতে পাচ্ছি। আশা করতে পারি একেবারে পরিষ্কার আছে। নেক্সট প্রশ্ন, নেসলার বিকারক বাদামি বর্ণে পরিণত হয় যার সংস্পর্শে সেটি কি? আরে নিচে কমেন্ট কর, আর নিচে কমেন্ট করতে বলে গোল করে দিয়েছি, কি অবস্থা। কাঁসার উপাদান কি? আরে কা মানে কপার, আর সা মানে এসেন, তাহলে কপার আর এসেন, গল্প সে শিখিয়ে দিয়েছি তোর এইসব। আলোক রশ্মি কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করলে আলোর কোন ধর্মটি অপরিবর্তিত থাকে? কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। চল পরেরটা দেখা যাক কি বলে দিয়েছে। এ আছে 222 সেখান থেকে বলেছে বি তৈরি হচ্ছে 210 84। খুব ভালো কথা, ওপরের ভর সংখ্যাগুলো খেয়াল করবে আর নিচের প্রোটন সংখ্যাগুলো খেয়াল করবে, এর বাইরে আর তোমাকে কিচ্ছু খেয়াল করতে হবে না। বলেছে বিক্রিয়াটিতে কটি আলফা কণা নির্গত হয়? আচ্ছা তুই তো জানিস যদি একটা আলফা কণা নির্গত হয় তাহলে ভর সংখ্যা 4 একক কমে আর প্রোটন সংখ্যা 2 একক কমে। দেখ যখন তোকে শুধুমাত্র আলফার কথা বলেছে, আমি বলবো শুধুমাত্র ভর সংখ্যাটাই দেখ, কারণ প্রোটন সংখ্যার ক্ষেত্রে কি হয়, বিটাও যদি বেরোয় তখন আবার প্রোটন সংখ্যাটা বেড়ে যায়। তার মানে প্রোটন সংখ্যাটা আলফা বিটা দুজনের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। ভর সংখ্যা এমন একটা বিষয় যেটা কেবলমাত্র আলফা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে যখন তোকে শুধুমাত্র আলফার কথা জিজ্ঞাসা করেছে তখন ভর সংখ্যাটা দেখাই সব থেকে উন্নত মানের কাজ। আচ্ছা তুই চিন্তা কর, এই যে 222 আর এই যে 210, বল কত কমলো? 222 210 হিসাব করা মানে এমনি করে বিয়োগ করে দেখাচ্ছি, 12 কমলো। আচ্ছা তুই চিন্তা কর, একটা আলফা বেরিয়ে গেলে 4 কমে, তাহলে 3টে আলফা বেরিয়ে গেলে 12 কমবে, তাহলে অ্যান্সার কি হবে? 3টে হয়ে যাবে, গল্প শেষ। নিশ্চয়ই বুঝে গেছিস। তোদের প্যাটার্ন অনুযায়ী মোট 7খানাই এমসিকিউ টাইপ প্রশ্ন থাকতো, আর সেই 7টা প্রশ্নই আমি তোদেরকে করিয়ে দিয়েছি। চল এইবার দেখা যাক ভিএসএ কিউ টাইপ প্রশ্ন কি কি দেয়। প্রথম, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 14, খুব ভালো। এনটিপিতে ওই গ্যাসের 2.8 গ্রাম পরিমাণের আয়তন কত হবে? দেখ ভাই বাষ্প ঘনত্ব দিয়ে দিয়েছে 14, আচ্ছা তাহলে আণবিক ভর কত হবে বল? 2 গুণ বাষ্প ঘনত্ব, তাহলে 2 গুণ 14 হয়ে গেল 28। আচ্ছা তোদেরকে তো আমি শিখিয়েছিলাম যে যদি কোনো একটা গ্যাসকে তার আণবিক ভর পরিমাণ নেওয়া যায়, মানে 28 গ্রাম নেওয়া যায়, তাহলে তার এনটিপি
আয়তনটা হয়ে যায় 22.4 লিটার। তার মানে 28 গ্রাম কোনো একটা গ্যাসের এনটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। এই হচ্ছে তোর কাছে স্টেটমেন্ট। দাদা কতর বলে দিয়েছে বার করতে? আমি বলছি 2.8 গ্রামের বার করতে বলেছে। আচ্ছা 28-এর আয়তন যদি 22.4 হয় তাহলে 2.8 গ্রামের আয়তন কত হবে? দাদা এক ঘর আগে পয়েন্ট সরিয়েছে, তো এখানেও এক ঘর আগে পয়েন্ট সরাও। 2.24 লিটার ইজ দ্য কারেক্ট অপশন। আশা করতে পারি প্রত্যেকের কাছে পরিষ্কার, খুব সহজে, শুধু ভাষাটা একটু লিখে দেবে। হ্যাঁ, অ্যান্সার হয়ে গেল 2.24 লিটার। নেক্সট, রাসায়নিক গণনারও ওয়ান শট, ওই ওয়ান শট ফোল্ডারের মধ্যেই পাবে, চ্যানেলের প্লেলিস্ট সেকশনের ওয়ান শট ফোল্ডার। বলেছে কোন সমবায়ের তুল্য রোধের মান সমবায়ের যে কোনো রোধের থেকে কম হয়, নিচে কমেন্ট করো। নেক্সট প্রশ্ন বলে দিয়েছে অ্যানোড মাঠ কি, বারবার পরীক্ষাতে এসেছে এবং তোদের বেলাতেও আসতে পারে। আমি যখন তোদেরকে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করিয়েছিলাম, আমি তখনও এটার ব্যাপারে বলেছিলাম। দেখ, মেনলি কপার বিশুদ্ধীকরণের সাথে অ্যানোড মাঠ কথাটা যুক্ত। কপার বিশুদ্ধীকরণে ছেলে মেয়েদের সমস্যাটা কোন জায়গায় হয়, ওখানে দুটো প্রকারের কপার থাকে, একটা হচ্ছে অবিশুদ্ধ কপার, আরেকটা হচ্ছে বিশুদ্ধ কপার। এখন সবার বুঝতে সমস্যা হয় অবিশুদ্ধ কপারটাকে কোন তড়িৎদ্বারে রাখবো আর বিশুদ্ধ কপারটাকেই বা কোন তড়িৎদ্বারে রাখবো। আমি দেখ তোদেরকে দুটো ফান্ডা শেখাচ্ছি, এখানে ও আছে এখানে এ আছে, এই দুটোর মধ্যে একটু মিল আছে, সেই জন্য অবিশুদ্ধ কপারটাকে তুই রাখবি অ্যানোডে আর বিশুদ্ধ কপারটাকে তুই রাখবি ক্যাথোডে। এই একটা উপায় হয়ে গেল। আর দ্বিতীয় উপায়টা কি, দেখ তোরা প্রত্যেকেই ভালো করে দেখতে পাচ্ছিস অ্যানোডের সঙ্গে মাঠ কথাটা রয়েছে। তুই যদি অবিশুদ্ধ কপারটাকে অ্যানালিসিস করিস তাহলে সেখান থেকে তুই কপার পাবি এবং তার সাথে মিশে থাকা অশুদ্ধি পাবি, মানে নোংরা গুলো পাবি। দেখ কপার তো চুপচাপ এখান থেকে এখানে কেটে পড়বে, কিন্তু পড়ে থাকবে কারা? এই অশুদ্ধিগুলো। কারণ অশুদ্ধিগুলো আগের দিন তোদেরকে দেখিয়েছিলাম, ওরা কিন্তু আর কপার 2+ এর মতো এই পাশে ক্যাথোডের মধ্যে গিয়ে জমতে পারে না। তার ফলে ওরা এইরকম ভাবেই ওই অ্যানোড তড়িৎদ্বারের তলায় এরকম 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 করে পড়ে থাকে, এবং এই পড়ে থাকা পদার্থগুলো, এই পড়ে থাকা অশুদ্ধিগুলোই অ্যাকচুয়ালি অ্যানোড মাড। যেই অ্যানোড মাডের মধ্যে সোনার উপর প্ল্যাটিনামের মতো মূল্যবান ধাতুগুলো পাওয়া যায়। যখন বিক্রিয়া লিখতে বলবে তখন এরকম ভাবে জাস্ট দেখাবি। তোরা তো বারবার করে তোদেরকে আমি শিখিয়েছি, পকেট ধামাকাতেও শিখিয়েছি, যারা ব্যাচে পড়ে তারা ডিটেলে পড়েছে, আর তোদেরকে কিছুদিন আগে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনও শিখিয়েছি যে অ্যানোডের মধ্যে জারণ ঘটে, কে রয়েছে? কপার রয়েছে। কপার কি করবে? দুটো ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কি উৎপন্ন করবে? কপার 2+ আয়ন, মানেই তো জারণটা ঘটে গেল। এবার এই কপার 2+ আয়নটা একটা ক্যাটায়ন, সেই ক্যাটায়নটা কোন দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে। আর ক্যাথোডের মধ্যে গিয়ে সে করবেটা কি? ক্যাথোডে হয় বিজারণ, ক্যাথোডের মধ্যে গিয়ে কপার 2+টা দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে কনভার্ট হয়ে যাবে, এবং এই বিশুদ্ধ কপারের যে পাতটা আমি নিয়েছিলাম সেটা আরো মোটা হতে থাকবে, আরো ওর মধ্যে বিশুদ্ধ কপার জমতে থাকবে, আর এই অশুদ্ধিগুলো বেচারা কিছুই যেতে পারবে না ওদিকে, এখানে চুপচাপ নিচে পড়ে থাকবে। দিস ইজ অ্যানোড মাড, একদম পরিষ্কার। নাইট্রোলিমের রাসায়নিক উপাদান কি? ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের একটা মিশ্রণ। নিচে একদম পরিষ্কার ভাবে যেন সংকেতগুলো থাকে এবং এটা কি কাজে ব্যবহার করা হয় সেটাও যেন থাকে। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটা ধাতুর নাম দুটো লিখে দিচ্ছি, একটা আয়রন আর একটা জিঙ্ক। বিশেষ করে তোরা পড়েছিস কোনটা? জিঙ্কটাই। দেখবি এখানে একটা বিশেষ কথা আমি বলেছিলাম, একটা বিশেষ প্রকারের ধাতু থাকে যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীর একটা বিশেষ জায়গায় থাকে, সেটা কি রে? নিচে কমেন্ট করতো। চল, জাহাজের মরচে নিবারণের জন্য আত্মঘাতী ইলেকট্রোড হিসেবে কি ব্যবহার করা হয়? ম্যাগনেসিয়াম ইউজ করা হয়। কারণ সব শিখিয়ে দিয়েছিলাম কিন্তু ধাতুবিদ্যার ওয়ান শটে এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনে। নিউক্লিয়ার বিভাজনে মডারেটর হিসেবে কোন পদার্থ ব্যবহার করা হয়? ভিভিআই কোশ্চেন। একটা হয় গ্রাফাইট আর একটা হয় ভারী জল। এই ভারী জলটা কিন্তু খুব ভালো করে জানবি, এটাকে D2O ডাইটেরিয়াম অক্সাইড বলে। নেক্সট, সালফান কাকে বলে? 100% ওলিয়ামকে সালফান বলা হয়। নেক্সট প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেট, তার মধ্যে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3, কারণ এটাকে ভাঙলে Ca2+ পাওয়া যায় আর CO3- পাওয়া যায়, CO3 2- পাওয়া যায়। এই CO3 2- কার্বনেট আয়ন বলে, আর এটা হচ্ছে ক্যালসিয়াম, পুরোটা মিলিয়ে হয়ে যায় ক্যালসিয়াম কার্বনেট। আশা করতে পারি ক্লিয়ার আছে। এবার এইটাকে যদি তুই একটু ভালো করে দেখিস, পুরোটার সংকেত ভরটা যদি একটু বার করিস, ক্যালসিয়ামের ক্ষেত্রে 40 হবে, কার্বনের ক্ষেত্রে 12 হবে, অক্সিজেনের ক্ষেত্রে 16 হবে, 16 গুণ 3 হয়ে যাবে 40, আর 10 50, আর 2 52, 52, আর এখানে হয়ে গেল তোর 48, 50 আর 40 90, 8 আর 2 10, তাহলে হয়ে গেল 100। এই যে টোটাল 100 হলো, তার মধ্যে ক্যালসিয়াম কতটা আছে? ক্যালসিয়াম তো একটাই রয়েছে মানে কেবলমাত্র 40 রয়েছে। দেখ, আচ্ছা এই 100-র মধ্যে 40 আছে, এটা কত পার্সেন্টেজ হয় রে? একদম বুঝতে পারছিস, 40% হয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত?
40%। আশা করতে পারি ক্লিয়ার আছে। 7খানা এমসিকিউ করালাম আর 9খানা ভিএসএকিউ করালাম, অনেকটা সলভ হয়ে গেছে। এবার একটা কথা বলি, তোরা যারা কুপনের মাধ্যমে ধামাকা ব্যাচের মধ্যে প্রি অ্যাডমিশন করে ফেলেছিস, প্রি অ্যাডমিশনের সুবিধাটা কি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছিস যারা ভর্তি হয়ে গেছিস। তোরা এখন ভর্তি হলে ফাউন্ডেশন ব্যাচের সমস্ত ক্লাস একদম ফার্স্ট সামেটিভ থেকে যত ক্লাস হয়েছে সবকিছু এখন ধামাকা ব্যাচের প্রি অ্যাডমিশনের মধ্যে ওই ব্যাচের মধ্যেই পেয়ে গেছিস, যেটা অ্যাকচুয়ালি ধামাকা ব্যাচের মধ্যে পাওয়ার কথা নয়। কারণ ফাউন্ডেশন ব্যাচ আলাদা, ধামাকা ব্যাচ আলাদা। কিন্তু এখন যারা ভর্তি হবে তারা ওই ধামাকা ব্যাচের মধ্যে সেকেন্ড সামেটিভ অবধি, অগাস্টের 31 তারিখ অবধি ফাউন্ডেশন ব্যাচের সব ক্লাস পাবে। এবং যদি কারোর কোনো জায়গায় বাকি থাকে, যদি কেউ কোনোটা ডিটেলে পড়তে চায় তাহলে সে পড়তে পারে। এই পরের যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলোরও অ্যাক্সেস তারা পাবে, রেকর্ডেড ভার্সন তারা পাবে, নোটস তারা পেয়ে গেছে নোটিশ বোর্ড সেকশন থেকে। হোয়াটসঅ্যাপ গ্রুপ অলরেডি একটা ফুল হয়ে আরেকটা ফুল হতে চলেছে। সুতরাং যারা ভর্তি হয়ে গেছিস তারা পড়তে থাক। এমনি অনেক ছেলে মেয়ে আছিস যারা জুলাই মাসের 15 তারিখে নেক্সট কুপনটার ওয়েট করছে না, তারা প্রত্যেকদিন ভর্তি হচ্ছে। এখন প্রি অ্যাডমিশনের ফিস আছে 799 টাকা। এই 799 টাকা তোমাকে একবারই পে করতে হবে। তোমার এন্টায়ার মাধ্যমিক অবধি সমস্ত ক্লাস তুমি পাবে, সেটা ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলোই হোক এখন অগস্ট মাস পর্যন্ত, কিংবা তারপরে একদম অ্যাডভান্স লেভেল টেস্ট এন্ড মাধ্যমিক 90 মার্কসের প্রিপারেশন হোক। দেখবি এই ধামাকা ব্যাচটারই ফিস 699 টাকা থাকবে যখন অগস্ট মাসের 15 তারিখের পর অ্যাকচুয়াল অ্যাডমিশনটা শুরু হবে। তখন কিন্তু আর ফাউন্ডেশন ব্যাচের ক্লাস তোরা পাবি না। এখানে একটা বিষয় আছে, কেউ 100 টাকার অ্যাডমিশনের একটা কুপন ইউজ করে এখনই 699 তে অ্যাডমিশন করে ফেলেছে। মানে তাদের কোনো এক্সট্রা ফিসও পে করতে হলো না, তারা ফাউন্ডেশন ব্যাচটাও পেয়ে গেল অগস্ট পর্যন্ত, আবার ধামাকা ব্যাচের গোটা অ্যাক্সেসটা মাধ্যমিক অবধি পেয়ে গেল। অনেকে ওয়েট করে আছে এই নেক্সট 100 টাকার কুপনটা কবে দেওয়া হবে। দেখ, এটা একবারই দেওয়া হবে আর জুলাই মাসে, আর সেটা হচ্ছে জুলাই 15 তারিখে। জুলাইয়ের 15 রাত্রির 11:30 থেকে 12টা পর্যন্ত, আমি কিন্তু বারবার করে বলছি এটা কিন্তু রাত 11:30 থেকে 12টা পর্যন্ত 100 টাকার কুপন অ্যাক্টিভ থাকবে। তুমি 799 তে 100 টাকা অফ পেয়ে 699 ফিস হয়ে যাবে। তার মানে তুমি এই 699 যেটা অ্যাকচুয়াল ধামাকা ব্যাচের ফিস থাকবে, তখন কোনো ফাউন্ডেশনের ক্লাস তোরা পাবি না। এই 699 পে করি ফাউন্ডেশনের অগস্ট মাস পর্যন্ত অ্যাক্সেস প্লাস গোটা মাধ্যমিক অবধি ধামাকা ব্যাচের অ্যাক্সেস পাচ্ছিস। যারা পড়তে চাস জুলাইয়ের 15তে করবি রাত্রি 11:30 থেকে 12টায়। যাদের মনে হচ্ছে না 100 টাকার জন্য আমরা 15 দিন অপেক্ষা করবো না, 10 দিন অপেক্ষা করবো না, আমরা করে নেবো 799 তে, তারা করে নিতে পারিস, বাকিরা অপেক্ষা করতে পারিস, নিশ্চয়ই আসবে এই কুপনটা। ঠিক আছে, এটাই লাস্ট বার আসবে জুলাই মাসে, তারপরে অগস্ট থেকে তো আর নর্মাল 699 তে অ্যাডমিশন হবে। দেখ ভাই, প্রথম প্রশ্ন, কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটা টুকরো যোগ করলে কি হয়? খুব ভালো করে শোন, এটা অ্যাকচুয়ালি সেই সভ্যতার করুণ চিত্রটা না, সভ্যতার করুণ নিদর্শনটা না। দেখতে পাচ্ছিস তো কপার সালফেট রয়েছে, তার মধ্যে আমি জিঙ্ক মিশিয়েছি। আরে জিঙ্ক তো কপারের থেকে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অনেকটা উপরে। তাহলে এই যে SO4 আয়নটা বেরোচ্ছে, এর কাছে কটা অপশন আছে? দুটো আছে, একটা কপার একটা জিঙ্ক। ও বলবে আমি কি কপারের সাথে যুক্ত ছিলাম এতদিন, আই হ্যাভ বেটার অপশন, আমি গিয়ে জিঙ্কের সাথে যুক্ত হতে পারি। জিঙ্ক কপারের থেকে বেশি তড়িৎ ধনাত্মক, ওর ইলেকট্রো পজিটিভিটি বেশি, ওর ক্ষমতা বেশি, ওর ইগো বেশি। আমি কি করছিলাম? আমি নেগেটিভ, আমার চাই বেশি পজিটিভ। কে বেশি পজিটিভ? জিঙ্ক বেশি ইলেকট্রো পজিটিভ। তাহলে আমি যাবো জিঙ্কের কাছে, তাহলে তৈরি হবে ZnSO4 এবং তার সাথে তৈরি হবে কপার। এই বাস্তব চিত্রটা তুই সমাজের যে কোনো জায়গাতে দেখতে পাবি। সমাজের সব জায়গায় অলওয়েজ বেটারকেই পছন্দ করে। তুই যদি সেই দুজনের কম্পারিজনের মধ্যে বেটারটা না হতে পারিস তাহলে কিছু হবে না ভাই। ঠিক আছে, ZnSO4 তৈরি হয়ে গেল, কপার পড়ে থাকলো। কি বলে দিয়েছে দেখ, বলে দিয়েছে যে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। পরিষ্কার কথা, কারণ এখানটায় যে কপার সালফেটে কপারটা রয়েছে সেটা কপার 2+ রূপে রয়েছে। সেই কপার 2+টা গিয়ে কিসে কনভার্ট হচ্ছে? বল, কপারে কনভার্ট হচ্ছে। আবার তুই দেখতে পাচ্ছিস এখানটায় জিঙ্ক সালফেটে জিঙ্কটা Zn2+ রূপে রয়েছে, কিন্তু ওটা আগে ছিল নর্মাল জিঙ্ক রূপে। তাহলে তুই এখান থেকে এই যে ওপরে আমি দেখালাম Zn2+, নিচে কপার 2+, এগুলো তোকে লিখতে হবে না, তুই শুধু ডিরেক্ট অ্যারো দিয়ে দেখাবি। তাহলে তুই এখান থেকে দেখতে পাচ্ছিস কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার, তাহলে এটা বিজারণ। Zn ইলেকট্রন ছেড়ে Zn2+, তাহলে এটা জারণ। ইলেকট্রন বর্জন মানেই জারণ, তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়া। শেষ। ক্লাস 12 কেমিস্ট্রিতে তোকে এই জিনিসটা শেখাবো, আবার তখন একটু অন্যভাবে। 240 ভোল্ট 1000 ওয়াট, 240 ভোল্ট 100 ওয়াট। বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের দৈর্ঘ্য সমান,
উপাদান অভিন্ন, কোন বাতির ফিলামেন্ট অধিক মোটা হবে? বহুবার করেছি প্রশ্নটা, চলতরিতে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনও করিয়েছি, আই গেস যেটা আমাদের কোশ্চেন সলভিং যে ভিডিওটা দিয়েছিলাম, ক্লাসটা যেটা দিয়েছিলাম সেটার মধ্যে করিয়েছিলাম। কি করে করতে হয় শুধু একটু বলি। এই যে দুটোর মধ্যেই তুই ভি দেখতে পাচ্ছিস আর পি দেখতে পাচ্ছিস, দুটো থেকেই তুই আর বার করবি, এটা থেকে R1 বেরোবে, এটা থেকে R2 বেরোবে। এবার একটার রোধ আরেকটার রোধের থেকে দেখবি কম হচ্ছে, মানে একটা রোধ কম হবে আরেকটা রোধ বেশি হবে। এবার তোরা ভালো করেই জানিস যে রোধ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, তাই তো রে। এখানে দেখবি বলে দিয়েছে উপাদান অভিন্ন, তার মানে দুজনের ক্ষেত্রেই রো এর মানটা ফিক্স। তোকে বলে দিয়েছে দৈর্ঘ্য সমান, তার মানে এল এর মানটা ফিক্সড, তার মানে আর প্রপোর্শনাল টু 1/a হয়ে গেল। তার মানে কি বুঝতে পারছিস বল? এই যে তুই রোধগুলো বার করলি, যার রোধের মানটা বেশি হবে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম হবে, আর যার রোধের মানটা কম হবে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি মানে ফিলামেন্ট মোটা। তাহলে যার ক্ষেত্রে রোধটা কম হবে, যার ক্ষেত্রেই রোধটা কম হোক, যার কম রোধ তার ফিলামেন্টটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি, তার মানে তার ফিলামেন্টটাই মোটা। নিচে কমেন্ট করে বলবে কোন ফিলামেন্টটা মোটা হলো। যদিও এখানে জাস্ট ভ্যালুটা দেখেই বলে দেওয়া যায়, অ্যাকচুয়ালি যারা একটুখানি বুদ্ধিমান হবে তারা ভ্যালুটা দেখেই বলে দেবে যে কোন ফিলামেন্টটা মোটা হবে। চল, পরীক্ষাগারে শর্ত সহ নাইট্রোজেনের গ্যাস প্রস্তুতির নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়া, এইটাও দেখবি অজৈব রসায়নের সব ধরনের বিক্রিয়ার ওয়ান শটের মধ্যে আমি করিয়েছি। ওই বিক্রিয়ার ওয়ান শটটা পুরো দেখে নিলে অজৈব রসায়নের 95% ক্লিয়ার। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বা যারা ব্যাচে আছিস ব্যাচ থেকে পুরানে পাই হয়ে যাবে, ব্যাস আর কি আছে। নাইট্রোজেনের দেখবি গ্যাস প্রস্তুতির বিক্রিয়া দুটো পদার্থ নিতে হতো, একটা সোডিয়াম নাইট্রাইট আর একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এটাকে সোডিয়াম নাইট্রেট কেন বলে, অ্যামোনিয়াম ক্লোরাইড কেন বলে, সব আমি কিন্তু ওই ওয়ান শটের মধ্যে বলেছি, যারা দেখিসনি গিয়ে অবশ্যই দেখবি। এটাকে সতর্কভাবে তাপ প্রয়োগ করতে হয়। যখনই তাপ প্রয়োগ করব, এখান থেকে দেখ দুটো পার্ট থাকে, একটা Na প্লাস একটা NO2 মাইনাস, বারবার তোদেরকে শিখিয়েছি। এখান থেকেও দুটো পার্ট থাকে, একটা NH4 প্লাস একটা Cl মাইনাস। এর পজিটিভ পার্ট এর নেগেটিভ পার্ট, এর পজিটিভ পার্ট এর নেগেটিভ পার্ট যুক্ত হয়ে যায়। তাহলে NH4 প্লাস এর সঙ্গে যুক্ত হলো NO2 মাইনাস, তৈরি করলো NH4NO2, আর Na প্লাস এর সঙ্গে যুক্ত হলো Cl মাইনাস, তৈরি করলো NaCl। এই পদার্থটার নাম কি? অ্যামোনিয়াম নাইট্রাইট। এবার এই অ্যামোনিয়াম নাইট্রাইটকে আলাদা করে হিট করতে হয় না, ও তৈরি হয়, এবং তৈরি হওয়া মাত্রই মিডিয়ামের মধ্যে যে হিটটা প্রেজেন্ট থাকে ওই হিটেই ওটা ভেঙে যায়। একে আলাদা করে কোনো হিট করার কোনো প্রয়োজন পড়বে না, ধামাকা হয়ে যাবে করলেই। দেখ দুটো এন থাকে, দুটো এন একসাথে জুড়ে N2 মানে নাইট্রোজেন গ্যাস তৈরি করে। চারটে হাইড্রোজেন আছে, দুটো অক্সিজেন আছে, দুই অণু জল ছাড়া আর কি হবে রে। মনে রাখবি এগুলোকে সমান আণবিক ওজন অনুপাতে নিতে হয়। যারা ক্লাসগুলো দেখেছিস তারা সব জানিস। এখন যারা চ্যানেলে প্রথমবার এসেছিস আমার ক্লাসগুলো দেখ, গিয়ে তুই সব শিখে যাবি, ফিজিক্যাল সায়েন্সের ভয় কেটে যাবে। আমি তোকে এইটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা অ্যাডভেঞ্চার একাডেমি থেকে মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পড়ে তারা ভৌত বিজ্ঞানকে কোনোদিন ভয় পায় না। তুই এমনি কোনো স্টুডেন্ট দেখাতে পারবি না যে অ্যাডভেঞ্চার একাডেমি থেকে পড়ে ভৌত বিজ্ঞানকে ভয় পায়। আমি চ্যালেঞ্জ করে বলছি, যারাই প্রপারলি পড়াশোনা করেছে, যাদেরকে যা বলেছি তাই করেছে, তারা ভৌত বিজ্ঞানে এমন রেজাল্ট করবে যেটা তারা কল্পনাও করতে পারেনি। মিলিয়ে নিবি পরীক্ষার দিন। আর এইটুকু তো আমি চ্যালেঞ্জ করে বলছি, যা করাবো তার বাইরে কিছু আসবে না, যেটা করাবো সেটা ছাড়বি না, তার বাইরে কিছু পড়বি না। তোকে 100 পাওয়ানোর দায়িত্ব আমার। চল, তিনটেই ছিল প্রশ্ন, তিনটেই আমাদের কমপ্লিট। এবার চারের প্রশ্নগুলো দেখি। এগুলো সব 3 মার্কসের প্রশ্ন, এগুলো সব 2 মার্কসের প্রশ্ন ছিল এসএকিউ টাইপ, এবার হচ্ছে এলএকিউ টাইপ প্রশ্ন। আমাদের আফটার সেকেন্ড সামেটিভ আমরা এমসিকিউ ভিএসএকিউ আলাদা করে 36 নম্বরের প্রিপারেশন দেবো। এসএকিউ 18 নম্বর, এলএকিউ ব্যাচের মধ্যে করাবো 36 নম্বর। এই পুরো এমসিকিউ ভিএসএকিউ এসএকিউ এলএকিউ সবকটা মিলিয়ে 90 মার্কসের প্রিপারেশন। ওর বাইরে ওই কোশ্চেন সেট আমি নিজে তৈরি করব, ওর বাইরে কিচ্ছু থাকবে না। সব টেস্ট পেপার মিলিয়ে তৈরি করব, কোনো একটা র্যান্ডম টেস্ট পেপারকে ঘেটে নয়। এগুলো তৈরি করেছি মিশিয়ে মিশিয়ে, এটা থেকে ওটা এটা থেকে ওটা করে 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 আমার নিজের ইন্টেলিজেন্স লাগিয়ে কি আসতে পারে না আসতে পারে সব একসাথে গুছিয়ে সেট তৈরি করবো, তারপর দেখবো কি হয়। চল, দুটি অজানা রোধকে শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান হয় যথাক্রমে 20 ওহম 5 ওহম। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমরা জানি দুটি অজানা রোধ, আমি একবার R1 ধরে নিই, একটা R2 ধরে নিই, পরিষ্কার ব্যাপার। আমি ধরে নিচ্ছি দুটোকে যখন শ্রেণী সমবায় যুক্ত করা হচ্ছে, তুল্য রোধ R1 প্লাস R2 কত দিয়ে দিয়েছে বল? 20 ওহম দিয়ে দিয়েছে।
আর দুটোকে যখন সমান্তরালে যুক্ত করা হচ্ছে তখন তুল্যরোধ R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 তোদেরকে শিখিয়ে দিয়েছি সমান্তরাল সমবায় তুল্যরোধ এইভাবে লিখতে হয়, ওপরে গুণ নিচে যোগ, সেটা দিয়ে দিয়েছে কত বল 5 ওহম দিয়ে দিয়েছে। আচ্ছা তোদের নিশ্চয়ই মনে পড়ছে এই ধরনের অঙ্ক আমি তোদেরকে শিখিয়েছি অঙ্কের ভিডিওর মধ্যে। এই R1 প্লাস R2 ভ্যালুটা তুলে এখানে বসিয়ে দে, কি দেখতে পাচ্ছিস R1 R2 ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু 5। তাহলে R1 R2 এর ভ্যালুটা 100 বেরিয়ে গেল, 5 20 100, গল্প শেষ। এইবার তোদেরকে আমি শিখিয়েছিলাম মনে করে দেখ R1 মাইনাস R2 হোল স্কয়ার বার কর, এর ভ্যালুটা হবে R1 প্লাস R2 হোল স্কয়ার মাইনাস 4R1 R2। দাদা যাই হোক এটার জন্য সূত্রটা একবার মনে তো পড়লো, তাতে তো কাজই লাগে না। R1 প্লাস R2 কত আছে বল 20 আছে, তাহলে তার স্কয়ার করলে কত হয়ে যাবে, আচ্ছা লিখে রাখি আগে 20 স্কয়ার মাইনাস 4 গুণ 100 হয়ে যাবে, দেখ 4 গুণ R1 R2 এর ভ্যালু 100। তুই দেখতে পাচ্ছিস 20 স্কয়ার মানে কত 400, 4 গুণ 100 মানে কত 400, 400 মাইনাস 400 কত 0। তার মানে কি বুঝলি রে, বুঝলি R1 মাইনাস R2 হোল স্কয়ার এর ভ্যালু 0, তাহলে R1 মাইনাস R2 এর ভ্যালু 0, তাহলে R1 এবং R2 এর ভ্যালু সমান। যদি দুটো সমান হয়, আরে যোগ করে 20 পাওয়া যাচ্ছে, দুটো যদি সমান হয় তাহলে প্রত্যেকটার ভ্যালু কত আর তোকে বলতে হবে রে, শেখাতে হবে, প্রত্যেকটার ভ্যালু 10 করে, খতম, একদম পরিষ্কার। তড়িৎ প্রবাহে তাপীয় ফল বিষয়ক জুলের সূত্রগুলি লেখো, যারা পড়েছিস একটা অন্তত মোটামুটি স্টেটমেন্ট দেখেছিস তারা এইটুকু বুঝতে পারছিস যেখানে 3খানা স্টেটমেন্ট আমাকে লিখতে হয়, ওই 3টে স্টেটমেন্টকে জুড়ে একটা সূত্র তৈরি হয়। প্রথম ক্ষেত্রে প্রথম কেসটার মধ্যে নিশ্চয়ই তোরা দেখেছিস যে H প্রপোর্শনাল টু I স্কয়ার হয়, তার মানে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হয় যখন রোধ আর প্রবাহের সময়টা ধ্রুবক থাকে। দ্বিতীয় ক্ষেত্রে তোরা দেখেছিস উৎপন্ন তাপটা রোধের সমানুপাতিক হয় যখন প্রবাহ মাত্রা এবং সময়টা ধ্রুবক থাকে। তোরা নিশ্চয়ই 3 নম্বরে দেখেছিস উৎপন্ন তাপটা সময়ের সমানুপাতিক হয় যখন প্রবাহ মাত্রা এবং রোধটা ধ্রুবক থাকে। এই তিনটেকেই যখন আমরা একসাথে জুড়ে দিই যৌগিক ভেদের মাধ্যমে তখন H প্রপোর্শনাল টু I স্কয়ার RT হয়ে যায়। এটাকেই আমরা লিখি I স্কয়ার RT ডিভাইডেড বাই J, যেটা কিন্তু ধ্রুবক সেটা কিন্তু তলায় ভাগ হয়ে বসে। এটাকে কি বলা হয় নিচে কমেন্ট কর। এর যে দুখানা ভ্যালু আছে এই দুটো ভ্যালু CGS এর ভ্যালু SI এর ভ্যালু উইথ প্রপার একক নিচে কমেন্ট করো, ঠিক আছে? কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। নেক্সট, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়, সব এগুলো করিয়ে দেওয়া, তাপের ওয়ান শট যারা দেখেছিস জানিস, আমি জাস্ট একটু কুইকলি করিয়ে দিচ্ছি। আলফা কি লেখা যায় L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1, T2 মাইনাস T1, একদম পরিষ্কার, একদম মনে পড়ে গেছে নিশ্চয়ই, আশা করব বুঝতে পারছিস। এমনি লেভেলেরই প্রশ্ন হবে, যা প্রশ্ন হবে 10খানা সেট এখন করাবো আমি, কোনো চিন্তা নেই, পুরো জুলাই মাস ধরে আমি সেট করাবো তোদেরকে। তারপরে দেখবি পরীক্ষাতে গিয়ে মনে হবে এই তো দাদা সেই সেটগুলোই করাচ্ছি যেন মনে হচ্ছে। এই যে তোদেরকে আমি যা করিয়ে দেবো না এক এক করে, পরীক্ষাতে যখন যাবি প্রশ্নটা যখন দেখবি ওমা এটা তো দাদা সেই সেটের প্রশ্ন, আরে তো মনেই হচ্ছে না পরীক্ষা দিচ্ছি, সব মনে হচ্ছে যেন ভিডিও দেখে সব কথাগুলো মনে পড়ছে, এমনি একটা সিচুয়েশন হবে। L2 মাইনাস L1 আছে, আরে দৈর্ঘ্যের পার্থক্য আর দৈর্ঘ্যের একক মাত্রা তো সেমই হয় রে, তাহলে এটাও L হবে, এটাও L হবে, এটা কি হবে উষ্ণতা থিটা হবে। আরে ভাই মাত্রার জন্য থার্ড ব্র্যাকেট দে, পড়াতে গেলে শরীরটা একটু ঠিক হয়ে যায়, কিন্তু এতক্ষণ বিছানায় শুয়ে থাকলে জ্বর চলে আসতো, থিটাটা উপরে গেলে থিটা ইনভার্স হয়ে যায়। চলো তাহলে আলফার মাত্রা দেখে কি বুঝতে পারছো, এটা কেবলমাত্র উষ্ণতার পার্থক্যের উপর নির্ভরশীল, এটা প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়, কারণ দৈর্ঘ্য তো কেটেই যাচ্ছে। গ্যাসের আয়তন প্রসারণ চাপ প্রসারণ গুণাঙ্কের অনুপাত বারবার করে করেছি, বিগ ব্যাং এর মধ্যে বহুবার দিয়েছি, নিচে কমেন্ট কর। নেক্সট প্রশ্ন দেখা যাক, নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতির ধাপগুলি সমীকরণ সহ লেখো। এই প্রশ্নটাকে তোদেরকে আমি বারবার বলেছি, এই অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতিগুলো পরীক্ষাতে আসবে, দেখ এই সেটটার মধ্যে আমি দিয়েছি, তোরা প্রত্যেকেই জানিস নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতির প্রথম স্টেপে অ্যামোনিয়ার অনুঘটক জনিত জারণ ঘটে, অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়া করিয়ে দেয়, এটা একটা বোথ সাইডেড রিঅ্যাকশন। এরোর উপরে লিখবি প্ল্যাটিনাম রোডিয়াম তারজালি, আর নিচে 5 থেকে 7 ATM প্রেসার লাগে, আর 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যার বইতে যেরকম লেখা থাকে সেমনি এটাই মেজরিটি অফ দা ছেলেমেয়ের বইতে দেখবি লেখা আছে। এবার কি উৎপন্ন হয়, নাইট্রোজেন আর অক্সিজেন জুড়ে যায়, জুড়ে এমন একটা পদার্থ তৈরি করে যেটা তুই বারবার শুনিস, হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করে, জল তৈরি করে। এবার ব্যালেন্স কি 4 5 4 6, 4 5 4 6, একদম পরিষ্কার, দেখে নে মিলিয়ে নে, সব ব্যালেন্স একদম পারফেক্ট আছে। এবার যারা একটু বেশি নো বলিস, যারা বারবার বারবার নো 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 উচ্চারণ করিস, অনেকের তো মন ভেঙে যায়,
ওই জন্য এবার থেকে নো বলবি না, বলবি নাইট্রিক অক্সাইড। এতে নোটাও বলা হলো আর ভৌত বিজ্ঞানের একটু রিভিশনটাও হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার নেক্সট স্টেপে নাইট্রিক অক্সাইডটা নিলাম, এটাকে অক্সিজেনের সাথে যুক্ত কর। যখনই যুক্ত করব কি তৈরি হবে বল? নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হবে। নেক্সট স্টেপে তোরা কি দেখেছিলি বল? এগুলোকে শুধু ভাষায় লিখে দিবি একটু। নাইট্রোজেন ডাই অক্সাইডকে জলের সাথে যুক্ত করতে হয়, যুক্ত করলে নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় এবং তার সাথে আবার সেই পদার্থটাই ফিরে ফিরে আসছে, যেটাকে তুই একদম পছন্দ করিস না, কিন্তু ওটাই তোকে বারবার শুনতে হয়। ঠিক আছে, চলো হয়ে গেছে। ব্যালেন্স করে নেবে নিচে স্টেপটা, ব্যালেন্স নিচে লিখবে, সব কটা স্টেপ ব্যালেন্স করবে প্রপারলি। উপরেরটা আমি করে দিলাম, সব তোদেরকে বারবার শিখিয়ে দিয়েছি, ওরা এখন করে নিতে পারবি। এখানে কিন্তু এটা পুরো পিওর পাওয়া যায় না, 68% পাওয়া যায়। গাঢ় সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে বারবার পাতন করে 98% করতে হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট ফ্লুসপার মেশানো হয় কেন? আগের দিনেই করিয়েছি তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে। এই যে অ্যালুমিনা থাকে, বিশুদ্ধ অ্যালুমিনা, তার গলনাঙ্কটা কত হয়? প্রায় 2050 ডিগ্রি সেলসিয়াস। অত বেশি টেম্পারেচার দেওয়াটা, একে গলিত অবস্থায় রাখাটা মানে বাজেট ফ্রেন্ডলি নয় ভাই, প্রচুর টাকা পয়সা খরচ হয়ে যায়। সেই কারণে খরচ কমাতে, তাপ শক্তির পরিমাণটা কমানোর জন্য এর সঙ্গে দুটো পদার্থ মেশানো হয়। একটা হচ্ছে AlF3 3NaF, যেটাকে আমরা ক্রায়োলাইট বলি, এবং তার সাথে মেশানো হয় CaF2, যেটাকে আমরা ফ্লুসপার বলি। পার্সেন্টেজ গুলো দেখে নে, 20%, 60%, 20%, মিশিয়ে পুরো যে সলিউশনটা পাওয়া গেল সেইটাকে গলিত করে তার তড়িৎ বিশ্লেষণ করা হয়। এতে কি হয়? প্রায় গলনাঙ্কটা 900 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যায়, মানে অনেকটা সেভ হয়ে গেল। এবং এই যে ফ্লুসপারটা দেওয়া হয়েছে সেটা মাধ্যমের সান্দ্রতাটাকে কমিয়ে দেয়, অভ্যন্তরীণ ঘর্ষণটাকে কমিয়ে দেয়। ওই যে দেখবি মধুর মধ্যে, মধুটা কি একদম জমাট বাঁধা থাকে, মানে ওর সান্দ্রতা অনেক বেশি, ওখান থেকে আয়নগুলো চলাচল করতে পারে না। যেই মাত্র ফ্লুসপার দেওয়া হয়, আয়নগুলো সরাসরি হু হু করে চলাচল করে। যত তাড়াতাড়ি আয়ন চলাচল করবে, মানে সান্দ্রতাটা কমে যাচ্ছে, আর যত সান্দ্রতা কমছে, যত আয়ন চলাচল করছে, তত ভালো করে তড়িৎ বিশ্লেষণ করবে, অ্যালুমিনিয়ামের নিষ্কাশন ভালো হবে। নেক্সট, রৈখিক বিবর্ধনের একক কি? কোনো একক নেই। বিবর্ধক কাঁচ হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয়? নিচে কমেন্ট কর। জলে ডোবালে বাবা, তিনটে প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন আছে, নিচে কমেন্ট করে দে ভাই। চল, হয়ে গেল আজকের মতো এখানে। ছখানাই এলকিউ টাইপের প্রশ্ন থাকে 3 নম্বরের। আশা করব প্রত্যেকের কাছে প্রত্যেকটা প্রশ্ন ক্লিয়ার আছে, এইভাবেই চলতে থাকবে। শরীরটা একটু শুরুতে খারাপ ছিল, এখন একদম ঠিক হয়ে গেছে। মানে বেশি বেশি করে ক্লাস করালে শরীরটা ঠিক থাকে, যা বুঝতে পারছি। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই। তবে গতকাল খুব শরীর খারাপ ছিল, গতকাল দেখবে একটা শর্ট দিয়েছিলাম আমি, মানে সারা সন্ধে উঠতে পারিনি। ওই রাত্রিবেলা উঠে জাস্ট রেকর্ড করে তোদেরকে দিয়েছিলাম, তারপরে আবার শুয়ে পড়েছিলাম খেয়ে। তারপরে সকাল থেকে একটু ঠিক আছি, এখন ওষুধ খেয়ে শুটটা করেছি, ওই কারণে একটু বেশি ঠিক আছি। জানি না এরপরে কি হবে, যদি জ্বর না আসে তাহলে আমি তো চাইবো যাতে নাই আসে। ব্যাস, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস। যারা যারা ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হতে চাইছিস, জুলাইয়ের 15তে ভর্তি হয়ে যাস, কারণ এইটাই জুলাই মাসের লাস্ট। যদিও আমি বলবো, মানে যদি তুই এখনই ভর্তি হয়ে থাকিস সেটা কোনো ম্যাটার করবে না, কারণ আলটিমেট যে ধামাকা ব্যাচের রেজাল্টটা তুই পাবি সেটা একটু বেশিই পাবি। মাধ্যমিকের জন্য তুই দেখবি, আমি বারবার করে বলি, মাধ্যমিক 2026-এও বলেছি, 27-এও বলছি, এডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল আর ধামাকা ব্যাচ, দো ভাই দোনো তবাহি। জয় ধামাকা।